প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের উদ্ভিদের পরিবহন এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। উদ্ভিদের পরিবহন বললে তিনটি জিনিসের পরিবহন আমরা আলোচনার মধ্যে আনি। নাম্বার 1, উদ্ভিদের জল ও খনিজ লবণ পরিবহন। 2 নম্বর খাদ্য পরিবহন এবং 3 নম্বর গ্যাসের পরিবহন। তো প্রথমে আমরা আসবো উদ্ভিদ দেহে জল ও খনিজ লবণের পরিবহন। উদ্ভিদ দেহে মূলরোম মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে, এটা তোমরা আগে পড়েছো। অন্তঃ অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরোমে জল প্রবেশ করে আর জলের সাথে সাথে জলে দ্রবীভূত খনিজ লবণও প্রবেশ করে। তারপর কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরোম থেকে কর্টেক্স, অন্তঃত্বক, পরিচক্র এই অঞ্চলে জল প্রবেশ করে এবং জলের সাথে খনিজ লবণ প্রবেশ করে, এবং এটি একটি সক্রিয় পরিবহন পদ্ধতিতে ঘটে। ক্রমাগত জল মূলরোম অঞ্চল থেকে কর্টেক্সে প্রবেশ করতে থাকলেও জাইলেমের মধ্যে জল প্রবেশ করে না অভিস্রবণ প্রক্রিয়ায়। কেন সেটাও তোমরা জানো যে জাইলেম হলো মৃত কলা, কারণ কোষান্তর অভিস্রবণ বা অন্ত অভিস্রবণ এগুলো সবই সজীব কোষের মধ্যে ঘটে। কিন্তু জাইলেম মৃত কলা হওয়ায় কর্টেক্স থেকে সরাসরি জাইলেমে জল অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে না। তাহলে ক্রমাগত জল যখন প্রবেশ করতে থাকে কর্টেক্স অঞ্চলে, তো তার ফলে কর্টেক্স অঞ্চলের কোষগুলো রসস্ফীত হয়ে ওঠে এবং তার ফলে যে চাপ সৃষ্টি হয় সেই চাপকেই বলা হয় মূলজ চাপ। তাহলে মূলজ চাপ সৃষ্টি হয় মূলরোমের কর্টেক্স অঞ্চলে, এটাও তোমরা আগে পড়েছো। এই মূলজ চাপের দরুন জল বেশ কিছুটা উপরে উঠে যায়। কতটা না 30 থেকে 34 ফুট পর্যন্ত জল উপরে উঠে যেতে পারে জাইলেমের মধ্যে দিয়ে। তাহলে ছবিতে দেখো, এখানে মূলরোম দ্বারা জল শোষিত হলো মাটির জল অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায়, তারপর কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় এই কর্টেক্স অঞ্চল অতিক্রম করে জল জাইলেমে প্রবেশ করে, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কর্টেক্সে প্রবেশ করে, তারপর মূলজ চাপের দরুন জল জাইলেমে প্রবেশ করে। কিন্তু এই মূলজ চাপের ফলে জল সোজা এই জাইলেম দিয়ে কত দূর উঠতে পারে না প্রায় 34 ফুট জল উঠতে পারে। কিন্তু তোমরা জানো অনেক উদ্ভিদ 34 ফুটের থেকে বেশি লম্বা, অনেক উদ্ভিদই হয় অনেক 34 ফুটের বেশি লম্বা। তাহলে সেই সব উদ্ভিদের পাতায় জল যায় কি করে? তাহলে সমস্যা। তাহলে এই যে মূলজ চাপের ফলে যে জল ওঠে সেটা ছোট উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব, বিরুৎ জাতীয় উদ্ভিদ, ছোট ঘাস জাতীয় উদ্ভিদ কিংবা যেগুলো 34 ফুটের কম উচ্চতা তার ক্ষেত্রে সম্ভব, ব্যাখ্যা করা যায় মূলজ চাপ। কিন্তু উচ্চতর উঁচু উদ্ভিদ যেগুলো তাদের ক্ষেত্রে জল পাতায় কি করে পৌঁছায় এটা কিন্তু মূলজ চাপ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই যে মূলজ চাপের ফলে জল ওঠে উদ্ভিদে, এটা প্রথম বলেছিলেন যে বিজ্ঞানী, তাকে বলা হয়, তার নাম হলো স্টিফেন হেলস। স্টিফেন হেলস বলেছিলেন যে মূলজ চাপের ফলেই জল পাতায় ওঠে, একমাত্র মূলজ চাপই দায়ী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, মূলজ চাপ একটা কারণ হতে পারে, সাহায্যকারী একটা কারণ হতে পারে, কিন্তু প্রধান কারণ নয় মূলজ চাপ। তাহলে আর কোন পদ্ধতিতে জল ও খনিজ লবণ পাতায় পৌঁছতে পারে জাইলেমের মধ্যে দিয়ে? এই সংক্রান্ত যে মতবাদ, আরেকটি মতবাদ দেন, সেটি হচ্ছে ডিকসন ও জলি নামক দুজন বিজ্ঞানী এই মতবাদ দেন যে কি করে জাইলেমের মধ্যে দিয়ে জল ও খনিজ লবণ পাতায় পৌঁছায়। তাহলে মূলজ চাপের দরুন 34 ফুট যে জল উঠতে পারে এটা ভুল নয়, এটা ঠিক, কিন্তু তারপরেও জল তাহলে পাতায় কি করে ওঠে? না, আরো কিছু শক্তি নিশ্চিতভাবে সাহায্য করে। কি সেই শক্তি? সেগুলো আমরা ডিকসন ও জলির মতবাদ থেকে আমরা জেনে নেব। আর ডিকসন ও জলির এই মতবাদকে বলা হয় সমসংযোগ বল, অসমসংযোগ বল ও বাষ্পমোচন টান মতবাদ। সমসংযোগ বল বা কোহেসিভ ফোর্স, অসমসংযোগ বল বা অ্যাডহেসিভ ফোর্স, এই দুটো বল কাজ করে, এবং তার সঙ্গে ট্রান্সপিরেশন পুল বা বাষ্পমোচন টান, এই তিনটি শক্তি প্রভাবে জাইলেম দিয়ে জল ওপরে ওঠে। মূলজ চাপ
ছাড়াও এই শক্তিগুলো কাজ করে। তাহলে ডিকসন জলির এই মতবাদ। এই যে জল আর খনিজ লবণ জাইলেম দিয়ে ওপর দিকে ওঠে, ওপর দিক অর্থাৎ ঊর্ধ্বমুখে ওঠে, তাই এই প্রবাহকে, স্রোত মানে প্রবাহ, তাহলে জল ও খনিজ লবণের জাইলেমের মধ্যে দিয়ে যে ঊর্ধ্বমুখে প্রবাহ তাকে বলা হয় রসের স্রোত। অর্থাৎ ঊর্ধ্বমুখে স্রোত মানে প্রবাহ, রসের স্রোত। রস কেন বলা হচ্ছে না, জল আর খনিজ লবণকে এক কথায় একত্রে বলা হয় রস বা স্যাপ। তাই ঊর্ধ্বমুখে জল ও খনিজ লবণের পরিবহনকে বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের স্রোত। এই রসের স্রোত সংক্রান্ত দুটি মতবাদের তাহলে আমরা একটা কথা বললাম। প্রথম যেটা বললাম মূলজ চাপ স্টিফেন হেলসের মতবাদের কথা, আর দ্বিতীয় এবার যেটা বলবো সেটা হলো ডিকসন ও জলির মতবাদ, যেটাকে বলা হচ্ছে সমসংযোগ বল বা সমসংযোগ টান, অসম সংযোগ বল বা অসম সংযোগ টান এবং ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন টান মতবাদ। এখানে জল মূলজ চাপের দরুন জাইলেমে প্রবেশ করে এই কথা বলা হলো, কিন্তু জল যখন ওপরের দিকে ওঠে তখন এই যে একটা জল অণুর সঙ্গে আরেকটা জল অণু পরস্পর কিন্তু আকর্ষণ করে। একটি জল অণু আরেকটি জল অণু এরকম পরস্পরের সঙ্গে কিন্তু শৃঙ্খলা আকারে পরস্পরের সঙ্গে একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকে। যেমন তোমরা যদি হাত ধরাধরি করে পাশাপাশি লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে থাকো, ঠিক সেই রকম এটা হচ্ছে জল অণুগুলোর জাইলেমের মধ্যে পরস্পর এইভাবে পরস্পর যুক্ত থাকে। এই যে বলের দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় সমসংযোগ বল বা সংশক্তি বল, ইংরেজিতে বলে কোহেসিভ ফোর্স। তাহলে জল অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ হলো সমসংযোগ বা সংশক্তি বল কাজ করে। এবার এই যে জল অণুগুলো এগুলো কিন্তু এই যে পত্ররন্ধ্র দিয়ে তোমরা জানো দিনের বেলাতে বাষ্পমোচন হয়। তাহলে বাষ্পমোচন দিনের বেলায় যখন হয় তখন জল অণু এখান থেকে বেরিয়ে যায় পত্ররন্ধ্র দিয়ে, এই যে বাষ্পমোচনের ফলে। সেই জল অণুগুলো আসে কোথা থেকে না, এই যে পাতায় যে মেসোফিল কলা রয়েছে সেই মেসোফিল কলার কোষান্তর স্থান থেকে, মানে কোষগুলোর অন্তর্বর্তী স্থানে যে জল থাকে সেই জল বাইরে বেরিয়ে আসে। তাহলে এই পাতার কোষান্তর স্থানে যে জল কমে যাওয়ার জন্য রসস্ফীতি চাপ হ্রাস পায়, তার ফলে শোষণ চাপ বৃদ্ধি পায়, আর তার ফলে কি হয়, পাতার জাইলেম থেকে জল অণু মেসোফিল কলায় প্রবেশ করে। তাহলে একটা জল অণু যেই বেরিয়ে চলে গেল বাষ্পমোচনের ফলে, তখন পাতার মেসোফিল কলায় জলের অণু ঘাটতি হলো, তখন জাইলেম থেকে একটা জল অণু চলে আসবে। আবার জাইলেম থেকে জল অণু কোথায় এলো, পাতার মেসোফিল কলার কোষান্তর স্থান বা ফাঁকা জায়গা যেগুলো রয়েছে এগুলো বলে কোষান্তর স্থান, কোষান্তর স্থানে চলে এলো। তাহলে একটা জল অণু যদি জাইলেম থেকে চলে আসে, তার পেছনের জল অণু সেই জায়গা দখল করে, তার পেছনে যেটা আছে তখন তার জায়গা দখল করে। ঠিক যেমন তোমরা লাইন দিয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে রইলে, একজনকে ধরো লাইন দিয়ে তোমরা বই নিচ্ছ, প্রথম জন বই নিয়ে বেরিয়ে চলে গেল, তাহলে প্রথম জনের জায়গায় পেছনে দ্বিতীয় জন চলে এলো, দ্বিতীয় জনের জায়গায় তৃতীয় জন চলে এলো, তৃতীয় জনের জায়গায় চতুর্থ জন চলে এলো, এইভাবে চলে এলো। এবার দ্বিতীয় জন বেরিয়ে গেল, তাহলে দ্বিতীয় জনের জায়গায় এবার তৃতীয় জন চলে এলো। এইভাবে জল অণুগুলো এবং লাইনটা এগিয়ে আসে, ঠিক সেইভাবে জল অণুগুলো পরপর এগিয়ে যেতে থাকে। তাহলে বাষ্পমোচনের ফলে যে টান সৃষ্টি হয় পাতার মেসোফিল কলা অঞ্চলে, সেই টানের দরুন পাতার জাইলেম থেকে জল চলে আসে মেসোফিল কলা অঞ্চলে, এবং সেই টানই জল কাণ্ডের জাইলেম হয়ে মূলের জাইলেম হয়ে ওই টান পৌঁছে যায়, এবং জল অণুগুলো যেহেতু সমসংযোগ বল দ্বারা একটির সঙ্গে আরেকটি পরস্পর যুক্ত থাকে, তাই জল অণুগুলো পরপর উঠতে থাকে, এবং মূলের জাইলেম থেকে পাতার জাইলেম পর্যন্ত জল অণুগুলোর একটা অবিচ্ছিন্ন জলস্তম্ভ হয়, কোনোভাবেই বিচ্ছিন্ন হয় না, একটা অবিচ্ছিন্ন জলস্তম্ভ তৈরি হয়। জাইলেমের প্রাচীরটা পিছল, ফলে এই জল অণু পিছলে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু জল অণু পিছলে যায় না। যেমন কোনো মানুষ যখন দেখো যে নারকেল গাছে ওঠে বা খেজুর গাছে ওঠে, তখন পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য তারা কি করে, কোমরে একটা দড়ি বেঁধে গাছের সঙ্গে বেঁধে রাখে, তাহলে পাশাপাশি একটা বল টান কাজ করে যাতে পিছলে না নেমে যায়। ঠিক সেই রকম জল অণু যাতে পিছলে না নেমে যায় জাইলেমের মধ্যে দিয়ে, তাই জল অণুর সঙ্গে জাইলেমের প্রাচীর এর একটা আকর্ষণ বল কাজ করে। জাইলেমের সঙ্গে জল অণুর প্রাচীরের একটা পাশাপাশি আকর্ষণ কাজ করে।
একে বলা হয় অসম সংযোগ বল। জাইলেমের প্রাচীর আলাদা উপাদান এবং জল আলাদা উপাদান। জাইলেমের প্রাচীরে সেলুলোজ আছে, সেলুলোজ অণু আর জলের জল অণু, এদের মধ্যে যে আকর্ষণ, দুটো অসম পদার্থ, তাই এদের মধ্যে বলকে বলা হয় অসম সংযোগ বল বা আসঞ্জন বল কাজ করে। ইংরেজিতে বলে অ্যাডহেসিভ ফোর্স কাজ করে। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম। পাতায় দিনের বেলায় বাষ্পমোচনের ফলে টান সৃষ্টি হচ্ছে, আর এদিকে জল অণুগুলো পরস্পর সঙ্গে যুক্ত রয়েছে সমসংযোগ বল দ্বারা, এবং যাতে পিছলে না যায় জল অণু, তাই জাইলেমের প্রাচীরের সঙ্গে জল অণুর অসম সংযোগ বল কাজ করে। এই তিনটি বলের প্রভাবে জাইলেম দিয়ে জল ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়। তাহলে এইভাবে রসের উৎস্রোত ঘটে। তাহলে তোমরা রসের উৎস্রোত কিভাবে হয় তার ডিকসন ও জলি যে মতবাদটি দিয়েছেন সেটি তোমরা বুঝতে পারলে। এবার আমরা চলে আসব দ্বিতীয় পরিবহন, অর্থাৎ খাদ্যের পরিবহন কিভাবে হয়। খাদ্যের উদ্ভিদ দেহে খাদ্য পরিবাহিত হয় ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে। আর ফ্লোয়েমের অন্যতম উপাদান হলো শিবনল। শিবনল হলো সজীব কোষ। তো শিবনল একটা সজীব কোষ, আমি ছবিতে এঁকেছি, দেখো এই শিবনল, একটা শিবনলের একটা কোষ এঁকেছি। এই শিবনলগুলো একটার নিচে আরেকটা পরপর 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 যুক্ত থাকে। যে ঠিক যেমন বহুতল বাড়িতে, অনেক উঁচু বাড়িতে কি হয়, পাইপগুলো জুড়ে জুড়ে জল জল যাওয়ার পাইপ তৈরি হয় উপর থেকে নিচে, ঠিক তেমনি শিবনলগুলো একটার পর একটা পরপর জুড়ে জুড়ে গাছের পাতা থেকে মূল পর্যন্ত শিবনলের একটা পাইপের মতো নলাকার অংশ গঠিত হয়। এই শিবনলগুলো সজীব কোষ। এক একটা শিবনলের উপরে আর নিচে ছিদ্রযুক্ত পাতের মতো অংশ আছে। ঠিক যেমন লুচি ভাজার যে ছানটা হয় তোমরা দেখেছো, ছিদ্রযুক্ত, এবং ছানটাটা গোল হাতাটা পাতের মতো, ঠিক তেমনি এরকম দুমুখে পাতের মতো অংশ থাকে, তাকে বলে সিড প্লেট। আর সিড কথাটির অর্থ ছিদ্র, ইংরেজিতে সিড মানে ছিদ্র। সিড প্লেট থাকে এবং তাতে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্রগুলোকে বলে সিড ছিদ্র। তার উপরে একটা শিবনলের কোষ, নিচে এই একটা শিবনলের কোষ, তার নিচে আছে শিবনলের কোষ, এবং শিবনলের মধ্যে সাইটোপ্লাজম আছে। তাহলে এই যে ছিদ্র, এই ছিদ্রের ভেতর দিয়ে উপরে নিচে সাইটোপ্লাজমের মধ্যে একটা যোগাযোগ থাকে, সংযোগ থাকে। এইবার পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্য শিবনলের মধ্যে চলে আসে। এই যে পাতায় যখন খাদ্য তৈরি হয়, প্রচুর পরিমাণে খাদ্য তৈরি হতে থাকে, তখন সেই খাদ্য পাতায় যদি থেকে যায় সালোক সংশ্লেষের মাধ্যমে তৈরি খাদ্য, তাহলে সালোক সংশ্লেষ কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তাই সেই খাদ্যকে দ্রুত ফ্লোয়েমে পাঠিয়ে দেয়। ফ্লোয়েমে এইভাবে খাদ্য ভর্তি হয়ে যায়, একে বলে ফ্লোয়েম লোডিং। পাতা থেকে ফ্লোয়েমের সিগনালে খাদ্যের প্রচুর পরিমাণে খাদ্য চলে আসে, আশাকে বলে ফ্লোয়েম লোডিং। যেমন গাড়িতে মাল লোড করা হয়, সেই রকম ফ্লোয়েম লোড হয়, মানে খাদ্য গ্লুকোজ লোড হয়, বা গ্লুকোজ বলবো না, স্বেচ্ছায় লোড হয় ফ্লোয়েমের মধ্যে, ফ্লোয়েমের শিবনলে। এইবার ফ্লোয়েমের মধ্যে কিন্তু সাইটোপ্লাজম আবর্তিত হচ্ছে। এটা সজীব কোষে সাইটোপ্লাজম আবর্তিত হয়, উদ্ভিদ কোষে তো সাইটোপ্লাজম আবর্তিত হচ্ছে। যেহেতু এইটা ধরা যাক খাদ্য, তাহলে খাদ্য সাইটোপ্লাজমের সাথে সাথে আবর্তিত হচ্ছে, এবং এই ছিদ্রের মধ্যে দিয়ে যেহেতু সাইটোপ্লাজম যোগাযোগ থাকে একটা সিগন্যালের সঙ্গে আরেকটা সিগন্যালে, এই আবর্তনের মধ্যে দিয়ে খাদ্য এই শিব ছিদ্রের ভেতর দিয়ে উপরের দিকেও চলে যেতে পারে, আবার খাদ্য নিচেও চলে আসতে পারে। এইভাবে সাইটোপ্লাজমীয় আবর্তনের মাধ্যমে খাদ্য ঊর্ধ্বমুখে বা নিম্নমুখে, অর্থাৎ সব দিকে পরিবাহিত হতে পারে। এই মতবাদকে বলা হয় সাইটোপ্লাজমীয় আবর্তন মতবাদ। হুগো দ্য ভ্রিস নামক বিজ্ঞানী, হল্যান্ডের বিজ্ঞানী, তিনি এই মতবাদটি দেন যে উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন সাইটোপ্লাজমীয় আবর্তনের মাধ্যমে ঘটে। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে সিগন্যালের মধ্যে দিয়ে খাদ্য, সিগন্যাল অর্থাৎ ফ্লোয়েম মধ্যে দিয়ে উভয় মুখে, ঊর্ধ্বমুখে নিম্নমুখে সব দিকেই পরিবাহিত হয়। এটা হলো খাদ্য পরিবহন। 3 নম্বর যেটা আমি আলোচনা করব সেটা হলো গ্যাসের পরিবহন। গ্যাস বলতে আমরা বোঝাবো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের সাহায্যে গ্রহণ করে, আবার সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে ত্যাগ করে, আবার শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সেটাও পত্ররন্ধ্র দিয়ে গ্রহণ করে। তাহলে এই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময় উদ্ভিদ পত্ররন্ধ্রের সাহায্যে করে, কোন পদ্ধতিতে করে না ব্যাপন পদ্ধতিতে। তাহলে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন উদ্ভিদ বিনিময় করে। যখন কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব উদ্ভিদ কোষে বেড়ে যায়, তখন পরিবেশে কম থাকলে
শ্বসন পদ্ধতিতে যখন কার্বন ডাই অক্সাইড বেশি উৎপন্ন হয় সেটা বেরিয়ে যায়। আবার সালোক সংশ্লেষে অক্সিজেনের পরিমাণ যখন ঘনত্ব বেড়ে যায় কোষের মধ্যে, তখন সেটা পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যায় বাতাসে। আবার বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্বের থেকে পত্ররন্ধ্রে যখন কম ঘনত্ব, তখন কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। এইভাবে ব্যাপন পদ্ধতিতে গ্যাসের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। তাহলে তোমরা উদ্ভিদের পরিবহন বুঝতে পারলে। এখন আমি কয়েকটা কোয়েশ্চেন দিচ্ছি, সেই কোয়েশ্চেনগুলো তোমরা লিখে নাও, তোমরা এগুলো উত্তর লিখে ফেলবে। 1 নম্বর, উদ্ভিদ দেহে কোন কলার মাধ্যমে জল ও খনিজ লবণ পরিবাহিত হয়? 2 নম্বর, মূলজ চাপের ফলে জল কত উঁচুতে উঠতে পারে? 3 নম্বর, রসের উৎস্রোত কাকে বলে? রসের উৎস্রোত সংক্রান্ত ডিকসন ও জলির মতবাদটি বিবৃত করো। 4 নম্বর, উদ্ভিদ দেহে কোন কলার মাধ্যমে ও কোন কোন দিকে খাদ্যের পরিবহন ঘটে? 5 নম্বর, উদ্ভিদের খাদ্য পরিবহন সংক্রান্ত হুগো দ্য ভ্রিসের সাইটোপ্লাজমীয় আবর্তন মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। আর শেষ প্রশ্ন, কোন পদ্ধতিতে উদ্ভিদ দেহে কোন কোন গ্যাসের বিনিময় ঘটে? আশা করি তোমরা উদ্ভিদ দেহে পরিবহন এটা বুঝতে পেরেছো।